প্রিয় শিক্ষার্থী, জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি শরীফ আহমেদ, উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার। আমরা আজকে জিওগ্রাফির খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। আমরা যদি 35 বিসিএস থেকে বর্তমান যে 46তম বিসিএস, এই বিসিএস এর কোশ্চেনগুলো পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এই টপিক থেকে প্রায় প্রতি বছর মিনিমাম একটা কোশ্চেন, আবার সর্বোচ্চ 2টা কোশ্চেনও ছিল। এই জন্য আমরা দেখতে পাচ্ছি জিওগ্রাফির যে পার্টগুলো আছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। তো আজকে আমরা এই টপিকটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, বাংলাদেশ আমরা জানি যে হচ্ছে দক্ষিণ এশিয়াতে অবস্থিত। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে একটা দক্ষিণ এশিয়ার মানচিত্র। এই দক্ষিণ এশিয়াতে অনেকগুলো রাষ্ট্র আছে, যেমন হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এখানে মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, এই 8টা রাষ্ট্রকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়া। যদিও জাতিসংঘ এখানে বলে থাকে যে ইরানও দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত। তো সেটা আমরা বিতর্কের দিকে এখন না যাই, অর্থাৎ কোন ভৌগোলিক বিশেষজ্ঞদের মতে এই দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টি, আবার কেউ বলছে হচ্ছে 9টি। তবে আমরা ওভারঅল বলতে পারি যে বাংলাদেশ হচ্ছে এশিয়ার দক্ষিণে, অর্থাৎ দক্ষিণ এশিয়াতে অবস্থিত। তো এখন একটা বিষয় খেয়াল করে দেখেন যে এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যভাগ দিয়ে একটা রেখা অতিক্রম করেছে। বাংলাদেশের একদম মধ্যভাগ দিয়ে একটা রেখা অতিক্রম করেছে, যে রেখাটির নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা, এই কর্কট ক্রান্তি রেখা বরাবরে বাংলাদেশ অবস্থিত, বিধায় বাংলাদেশ বলা হচ্ছে যে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। তাহলে এখান থেকে আমরা 2টা বিষয় পাচ্ছি, যে বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে অবস্থিত, একই সাথে হচ্ছে বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। তাহলে বাংলাদেশের যে অবস্থান সেটা আমরা দেখলাম। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, এই যে আমরা বললাম যে কর্কট ক্রান্তি রেখা বরাবর বাংলাদেশ অবস্থিত, অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। এই কর্কট ক্রান্তি রেখার মান হচ্ছে 23.5 ডিগ্রি। খেয়াল করেন, এখন এই যে 23.5 ডিগ্রি আমরা যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে। এখন বাংলাদেশের খেয়াল করে দেখেন, এই যে নিচে, একদম নিচে শেষ প্রান্ত বরাবর, এটাকে বলা হচ্ছে 20.34, আর একদম উপরের যে বরাবর সেটাকে বলা হচ্ছে 26.38। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কর্কট ক্রান্তি রেখা, এটাকে বলা হচ্ছে যে অক্ষরেখা। তাহলে বাংলাদেশ কোন অক্ষরেখা বরাবর অবস্থিত? তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ 20.34 থেকে 26.38 ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর অবস্থিত। তাহলে আমরা এখান থেকে বাংলাদেশের অবস্থানটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে যে বাংলাদেশের অবস্থান কোন অক্ষরেখা বরাবর অবস্থিত, সেটা আমরা দেখতে পাচ্ছি 20.34 থেকে 26.38 ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর। কারণ আমরা জানি যে কর্কট ক্রান্তি রেখা এটা হচ্ছে উত্তর অঞ্চলে অবস্থিত পৃথিবীর। তাহলে এখান থেকে আমরা 2টা বিষয় ক্লিয়ার হয়ে গেলাম। পাশাপাশি আরো একটা বিষয় হচ্ছে, বাংলাদেশের মধ্যভাগ দিয়ে আরো একটি রেখা অতিক্রম করেছে, যেটাকে বলা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। খেয়াল করে দেখেন, বাংলাদেশের একদম মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। এই যে দেখেন এখানে আছে 90 ডিগ্রি, এটা হচ্ছে পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে 2টা রেখা অতিক্রম করছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এক হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, যে রেখার মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। পাশাপাশি আরো একটা দেখতে পাচ্ছি যে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এখন এই 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। দেখেন মধ্যভাগ দিয়ে, এর এদিকে হচ্ছে আমরা 2 নিলাম, এদিকে 2, তাহলে নিলে হচ্ছে 88.01 থেকে এদিকে হচ্ছে 92.41 ডিগ্রি। তাহলে বাংলাদেশ কোন দ্রাঘিমা রেখা বরাবর অবস্থিত যদি কোশ্চেন আসে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এক প্রান্ত 88.01 ডিগ্রি দ্রাঘিমা রেখা থেকে অন্য প্রান্ত 92.41 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর অবস্থিত। তাহলে 2টা বিষয় আমরা এখানে দেখতে পেলাম, একটা হচ্ছে অক্ষরেখা আর একটা হচ্ছে দ্রাঘিমা রেখা। অক্ষরেখা হলে হবে 20.34 থেকে 26.38 অক্ষরেখা বরাবর উত্তর অক্ষরেখা, আর দ্রাঘিমা রেখা আসলে হবে যে 88.01 থেকে 92.41 পূর্ব দ্রাঘিমা রেখা।
মূলত এই দ্রাঘিমা রেখা থেকেই সময়গুলো নির্ণয় করা হয়। বলা হচ্ছে যে 1 ডিগ্রি দ্রাঘিমা রেখায় সময়ের ব্যবধান হবে 4 মিনিট, এবং সেটা যদি পূর্বে যায় তাহলে হবে প্লাস, আর পশ্চিমে আসলে হবে মাইনাস। তাহলে বাংলাদেশ কোন দিকে? পূর্ব দ্রাঘিমা রেখা, তাহলে সময়টা কি হবে? প্লাস হবে। আর 1 ডিগ্রির জন্য হচ্ছে সময়ের পার্থক্য 4 মিনিট, কিন্তু বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কত ডিগ্রি? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে 1 ডিগ্রির জন্য যদি হয় 4, 90 ডিগ্রির জন্য হবে 90 গুণ 4, কত হচ্ছে? 360 মিনিট। এটাকে যদি আমরা ঘন্টায় রূপান্তর করি, অর্থাৎ 60 মিনিট সমান 1 ঘন্টা, ঘন্টায় রূপান্তর করি তাহলে হবে 6 ঘন্টা। কোন দিকে অবস্থিত? পূর্বে, এজন্য সময়টা হচ্ছে প্লাস। এজন্য আন্তর্জাতিক সময়ের সাথে বাংলাদেশের যে সময়ের পার্থক্য সেটা হচ্ছে 6 ঘন্টা প্লাস, এই যে দ্রাঘিমা রেখার কারণে হচ্ছে। তাহলে এখান থেকে আমরা অনেকগুলা বিষয় ক্লিয়ার হয়ে গেলাম। আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখেন এখানে আমরা অবস্থানটা আলোচনা করে ফেলছি ইতিমধ্যে। সেকেন্ড যে বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করব সেটা হচ্ছে আয়তন। আমরা জানি বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। দেখেন আমি আবারও বলছি, বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, যেটাকে আমরা যদি বর্গ মাইলে রূপান্তর করি তাহলে হবে 56,977 বর্গ মাইল। তাহলে এখানে আমরা আয়তনটা দেখে নিলাম, তবে এখান থেকে একটা কনফিউশন তৈরি হতে পারে আমাদের মাঝে। দেখেন আমি বললাম যে আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, স্কয়ার কিলোমিটার। তবে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাবো যে লেখা আছে 1,47,610 স্কয়ার কিলোমিটার। বিষয়টা হচ্ছে আমরা জানি 2015 সালের 31 জুলাই মধ্যরাত অর্থাৎ 1 আগস্ট এই সময়ে বাংলাদেশ এবং ভারতের মাঝে ছিটমহল বিনিময় হয়। এই ছিটমহল বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ এখান থেকে প্রায় 17,000 একর হচ্ছে জমি পাচ্ছে এবং ভারত পাচ্ছে হচ্ছে 7,000 একর। তো খেয়াল করে দেখেন তাহলে এখান থেকে আমরা ভারতের থেকে অনেক বেশি পাচ্ছি। তো এই নতুন ভূমিটা যে বাংলাদেশের এই কি বলে আয়তনের সাথে যুক্ত হলে তখন সেটা হবে 1,47,610 স্কয়ার কিলোমিটার। অলরেডি এটা যুক্ত হয়ে গেছে, কিন্তু বিষয় হচ্ছে এই যে আয়তন 1,47,610 স্কয়ার কিলোমিটার, এটা এখনো পর্যন্ত সরকারি গেজেটভুক্ত হয় নাই। যেহেতু সরকারি গেজেটভুক্ত হয় নাই, এজন্য আমরা অফিসিয়ালি আয়তন এটাকে বলতে পারছি না। সেক্ষেত্রে যদি দুইটাই অপশনে থাকে তাহলে আমাদের জন্য রাইট আনসার হবে 1,47,570 বর্গ কিলোমিটার। 1,47,570 বর্গ কিলোমিটার। তাহলে আমরা আয়তন পেয়ে যাচ্ছি, এবং এটাকে যদি আমরা মাইলে রূপান্তর করি তাহলে সেটা হবে 56,977 বর্গ মাইল। এবার আমরা বাংলাদেশের যে জায়গাগুলো নিয়ে আলোচনা করব সেই জায়গাগুলোর মধ্যে দেখেন খেয়াল করে যে বাংলাদেশের সীমান্তবর্তী দেশ এবং হচ্ছে রাজ্য। আমরা জানি বাংলাদেশের সীমান্তবর্তী যে দেশ, সেই সীমান্তবর্তী দেশ কয়টা সেটা যদি আমরা দেখতে চাই তাহলে দেখেন আগের মানচিত্রে আমরা একটু দেখতে পাবো। এখানে খেয়াল করে দেখেন এটা হচ্ছে বাংলাদেশ, আর এই বাংলাদেশের প্রায় তিন দিক খেয়াল করে দেখেন যে দেশ অবস্থিত সেটা হচ্ছে ভারত, আর এই যে পূর্ব দিক আর এটা হচ্ছে দক্ষিণ, তার মানে দক্ষিণ পূর্ব কোণে যে দেশটা অবস্থিত তার নাম হচ্ছে মায়ানমার। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাথে মোট 2টি দেশের সীমানা রয়েছে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মায়ানমার। এখন ভারতের কয়টা রাজ্যের সীমানা রয়েছে এবং মায়ানমারের কয়টা রাজ্যের সীমানা রয়েছে সেটা আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো। খেয়াল করে দেখেন এখানে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, এখানে ভারতের পশ্চিমবঙ্গ, এখানে খেয়াল করে দেখেন হচ্ছে আসাম, পশ্চিমবঙ্গ এই জায়গায় হচ্ছে আসাম, এবং এখানে হচ্ছে মেঘালয়, এখানে হচ্ছে মেঘালয়, আবার দেখেন মেঘালয়টা হচ্ছে এরকম, আর এই যে জায়গা এটা হচ্ছে আসাম। এরপরে আমরা যদি এখানে দেখি তাহলে এখানে দেখবো হচ্ছে ত্রিপুরা, এরপরে হচ্ছে এখানে হচ্ছে মিজোরাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের মোট হচ্ছে 5টি অঙ্গরাজ্যের কি রয়েছে, সীমানা রয়েছে। তাহলে বাংলাদেশের সাথে ভারতের 5টি অঙ্গরাজ্যের সীমানা আমরা দেখতে পাচ্ছি। আমরা নেক্সট স্লাইডে গেলেই দেখেন এখানে মোট হচ্ছে 5টি অঙ্গরাজ্যের সীমানা রয়েছে। সেই 5টি অঙ্গরাজ্য হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি
যে পশ্চিমবঙ্গ, এখানে হচ্ছে আসাম, এখানে হচ্ছে মেঘালয়, এখানে হচ্ছে ত্রিপুরা, আর এই যে জায়গা এখানে হচ্ছে মিজোরাম। তাহলে মোট হচ্ছে কয়টি? 5টি অঙ্গরাজ্যের। তাহলে বাংলাদেশের সাথে ভারতের কয়টি অঙ্গরাজ্যের সীমানা রয়েছে? 5টি। তবে এই 5টি অঙ্গরাজ্যের মধ্যে কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে বাংলাদেশের সীমানায় ভারতের 7 সিস্টার্সের কয়টি অঙ্গরাজ্যের সীমানা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে পশ্চিমবঙ্গ এটা 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত না। তাহলে যদি 7 সিস্টার্স বলে তাহলে সেক্ষেত্রে হবে 4টি, কারণ এই যে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এগুলো হচ্ছে 7 সিস্টার্স, অর্থাৎ ভারতের উত্তর পূর্ব অঞ্চলে যে 7টা অঙ্গরাজ্য আছে সেই 7টা অঙ্গরাজ্যকে বলা হচ্ছে 7 সিস্টার্স, এবং সেখান থেকে মোট 4টা অঙ্গরাজ্য বাংলাদেশের সীমানায় অবস্থিত। এরপরে যদি আমরা দেখি যে এখানে হচ্ছে মায়ানমার, এই মায়ানমারের 2টা অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। সেই 2টা অঙ্গরাজ্য বা প্রদেশ আমরা জানি যে হচ্ছে একটা খুবই সুপরিচিত এখানে, যেটা হচ্ছে আমরা বলি রাখাইন স্টেট, যার আগে নাম ছিল হচ্ছে আরাকান, যেখানে হচ্ছে রোহিঙ্গা জাতির বসবাস। আরেকটা হচ্ছে এই যে উপরে রাঙামাটির সাথে যে প্রদেশের সীমানা সেটা হচ্ছে চীন। চীন চীন একটা যেমন দেশ, মায়ানমারের একটা প্রদেশের নাম হচ্ছে চীন। তাহলে আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের 2টা প্রদেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। সেই 2টা প্রদেশের একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চীন, আর একটা হচ্ছে রাখাইন। রাখাইন, যে রাখাইন প্রদেশের পূর্ব নাম ছিল হচ্ছে আরাকান বা রোসাঙ্গ রাজসভা, যেটা আমরা বাংলা সাহিত্যেও পড়ছি। তাহলে সীমান্তবর্তী দেশ আমরা দেখলাম, সীমান্তবর্তী রাজ্য আমরা দেখলাম। এখন যদি বলা হয় সীমান্তবর্তী জেলা কয়টি, খেয়াল করে দেখেন বাংলাদেশের সীমান্তবর্তী মানে এই সীমান্তবর্তী জেলা কয়টি বাংলাদেশের। তো সীমান্তবর্তী জেলা বাংলাদেশের হচ্ছে মোট 32টি। এই 32টি জেলার সাথে বিভিন্ন দেশের সীমানা রয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সীমান্তবর্তী জেলা। সেই 32টি সীমান্তবর্তী জেলার মধ্যে 30টি জেলার সাথে সীমানা রয়েছে ভারতের। কতটি? 30টি। এবং দেখেন মায়ানমারের সাথে, খেয়াল করে দেখেন মায়ানমার না, আমরা এখানে হচ্ছে ভারতেরটা দেখছি, ভারতের হচ্ছে কয়টি? 30টি। আর যদি আমরা মায়ানমারের দেখি যে মায়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা হচ্ছে, খেয়াল করে দেখেন 1, 2, 3, অর্থাৎ রাঙ্গামাটি, এখানে হচ্ছে বান্দরবন, এখানে হচ্ছে কক্সবাজার। তাহলে মায়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা কয়টি? সেটা হচ্ছে 3টি। তাহলে ভারতের সাথে হচ্ছে 30টি, মায়ানমারের সাথে হচ্ছে 3টি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে একটা জেলা আছে বাংলাদেশের, যে জেলার হচ্ছে 2টা দেশের সাথে সীমানা রয়েছে। খেয়াল করে দেখেন সেটা হচ্ছে এখানে রাঙ্গামাটি। এই রাঙ্গামাটির সাথে এখানে হচ্ছে ভারতের যে মিজোরাম অঙ্গরাজ্যের সীমানা রয়েছে, আবার মায়ানমারের চীন অঙ্গরাজ্যের সীমানা রয়েছে। তাহলে আমরা একটা জেলা দেখতে পাচ্ছি যে জেলাটার সাথে 2টা দেশের সীমানা রয়েছে, সেই জেলাটার নাম হচ্ছে রাঙ্গামাটি। তাহলে একটা জেলা 2 জায়গায় কাউন্ট হচ্ছে, তাহলে আমরা 1 বাদ দিলাম, টোটাল জেলা হচ্ছে 32টি। তাহলে খেয়াল করে দেখেন বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি, যার মধ্যে 30টি হচ্ছে ভারতের সীমানায়, আর 3টি হচ্ছে মায়ানমারের সীমানায়, এবং একটা জেলার সাথে 2টা দেশের সীমানা রয়েছে, সেটা হচ্ছে রাঙ্গামাটি। এরপরে যদি আমরা পরবর্তী যে পয়েন্ট সেটাতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী ভূখণ্ড। এখানে সীমান্তবর্তী ভূখণ্ড বলতে আমরা বোঝাতে যাচ্ছি যে বাংলাদেশের সর্ব উত্তরের স্থান, দক্ষিণের স্থান, পূর্বের স্থান, পশ্চিমের যে স্থানগুলো সেগুলো। তো খেয়াল করে দেখেন বাংলাদেশের আমরা জানি মানচিত্রের উপরে হচ্ছে উত্তর, নিচে হচ্ছে দক্ষিণ। তাহলে খেয়াল করে দেখেন বাংলাদেশের দক্ষিণে কোন অঞ্চল, সেটা হচ্ছে বঙ্গোপসাগর। এবার আসেন উত্তর, এটা হচ্ছে পশ্চিম, আর এটা হচ্ছে পূর্ব। তো বাংলাদেশের সবচেয়ে উত্তরের যে জেলা, খেয়াল করে দেখেন এখানে লেখা আছে পঞ্চগড়, লেখা হচ্ছে পঞ্চগড়। তাহলে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, কিন্তু এখানে যে উপজেলা, সেই উপজেলার নাম হচ্ছে তেঁতুলিয়া। তাহলে সর্ব উত্তরের উপজেলা হচ্ছে তেঁতুলিয়া, আর যে স্থান তার নাম হচ্ছে বাংলাবান্ধা। বাংলাবান্ধা। তাহলে সর্ব উত্তরে স্থান বললে বাংলাবান্ধা, উপজেলা বললে তেঁতুলিয়া, আর জেলা বললে হচ্ছে পঞ্চগড়। এবার যদি আমরা দক্ষিণে আসি, তাহলে আমরা দক্ষিণে দেখতে পাবো যে দক্ষিণের যে জেলা তার নাম হচ্ছে কক্সবাজার। এখানে যে উপজেলা, সেই উপজেলার নাম হচ্ছে টেকনাফ। আর যে স্থান,
সেই স্থানটার নাম হচ্ছে সেন্ট মার্টিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বদক্ষিণের যে স্থান সেটা হচ্ছে সেন্ট মার্টিন। তবে সেন্ট মার্টিনের দক্ষিণে একটা ছোট্ট দ্বীপ আছে যেটার নাম হচ্ছে ছেড়া দ্বীপ। তাহলে সেন্ট মার্টিনের দক্ষিণে, যদিও ছেড়া দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিনের মধ্যেই, যদি হচ্ছে অপশনে দুইটাই থাকে যে সর্বদক্ষিণের স্থান কোনটি, সেখানে ছেড়া দ্বীপও আছে এবং হচ্ছে সেন্ট মার্টিনও আছে। তাহলে সেই ক্ষেত্রে রাইট আনসার হচ্ছে ছেড়া দ্বীপ। যদি ছেড়া দ্বীপ অপশনে না থাকে তাহলে হচ্ছে রাইট আনসার হবে সেন্ট মার্টিন। এরপরে যদি আমরা সর্বপশ্চিমে যাই, যে আমাদের হচ্ছে পশ্চিমে কোন জেলা অবস্থিত, সেই পশ্চিমের জেলা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, এবং চাঁপাইনবাবগঞ্জের যে উপজেলা তার নাম হচ্ছে শিবগঞ্জ। তাহলে সর্বপশ্চিমে বাংলাদেশের যে কোন উপজেলা অবস্থিত সেটা হচ্ছে শিবগঞ্জ। আর এখানে হচ্ছে যে স্থানটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ। মূলত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে আমরা জানি যে হচ্ছে একটা নদী বাংলাদেশের মধ্যে ঢুকছে, যেটাকে আমরা বলছি যে হচ্ছে আপনার গঙ্গা নদী। বাংলাদেশে ঢোকার পরে নাম হয়ে গেছে হচ্ছে পশ্চিমবঙ্গ, সরি বাংলাদেশের ঢোকার, এই জায়গাটা কেটে দিতে, বাংলাদেশে ঢোকার পরে নাম হয়ে গেছে হচ্ছে পদ্মা, অর্থাৎ ভারতীয় নাম হচ্ছে গঙ্গা আর বাংলাদেশের নাম হচ্ছে পদ্মা। তো খেয়াল করে দেখেন এখানে যে আমরা চাঁপাইনবাবগঞ্জ দেখতে পাচ্ছি, চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা, উপজেলা হচ্ছে শিবগঞ্জ। আর এখানে যদি স্থান আমরা দেখি তাহলে স্থান হচ্ছে সোনা মসজিদ। একদম সীমান্তে আমরা জানি যে হচ্ছে সোনা মসজিদ অবস্থিত। এরপরে হচ্ছে খেয়াল করে দেখেন, আমরা যদি হচ্ছে ইসের দিকে যাই, পূর্বের দিকে যাই, তাহলে পূর্বে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সর্বপূর্বের স্থান হচ্ছে বান্দরবন। এই বান্দরবন হচ্ছে জেলার নাম। আর যদি আমরা উপজেলা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে থানচি, উপজেলার নাম হচ্ছে থানচি। আর আপনার যে স্থান, পূর্বের যে স্থান, সেই পূর্বের স্থানটার নাম হচ্ছে আখানেঠং। আখানেঠং, আখানেঠং। তাহলে আমরা সীমান্তবর্তী জায়গাগুলো দেখে ফেললাম যে বাংলাদেশের উত্তরে কোন জেলা, দক্ষিণ, পশ্চিম এবং পূর্ব দিকে যে জায়গাগুলো সেগুলো আমরা দেখে নিচ্ছি। এর পাশাপাশি যে জায়গাটা আছে সেটা হচ্ছে আমরা বললাম যে খেয়াল করে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে তেঁতুলিয়ার বাংলা বান্ধা, দক্ষিণে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেন্ট মার্টিন বা হচ্ছে ছেড়া দ্বীপ, যেটা হচ্ছে টেকনাফে অবস্থিত। এরপরে হচ্ছে আমরা পূর্ব দিকে দেখলাম হচ্ছে আখানেটং, যেটা হচ্ছে থানচি এবং জেলা হচ্ছে বান্দরবন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ বা হচ্ছে উপজেলা হচ্ছে শিবগঞ্জ। আর পাশাপাশি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে স্থান হচ্ছে সোনা মসজিদ। তবে যদিও সোনা মসজিদ এই জায়গাটা নিয়ে হচ্ছে একটা দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বটা হচ্ছে সোনা মসজিদ যে জায়গায় অবস্থিত সেই জায়গার নাম হচ্ছে মনাকষা। খেয়াল করে দেখেন, তাহলে স্থানের নাম আমরা দেখতে পাচ্ছি দুইটা আসতে পারে, একটা হচ্ছে মনাকষা আসতে পারে, আবার কি আসতে পারে, সোনা মসজিদ আসতে পারে। তবে এই মনাকষার মধ্যে একদম শেষ প্রান্তে যে জায়গাটা অবস্থিত ভারতীয় সীমান্তে সেটা হচ্ছে সোনা মসজিদ এলাকা। তো এই জন্য হচ্ছে দুইটাই থাকলে রাইট অ্যান্সার হচ্ছে সোনা মসজিদ। যদি সোনা মসজিদ না থাকে তাহলে আমরা রাইট অ্যান্সার হিসেবে বেছে নিতে পারি হচ্ছে মনাকষা। তাহলে সীমান্তবর্তী যে ভূখণ্ডগুলো আছে আমরা সেগুলো দেখে নিলাম। এর পরবর্তী যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের সীমানা। খেয়াল করে দেখেন, এই যে টোটাল সীমানা, এই সীমানাটাকে মূলত আমরা এখন আলোচনা করব যে বাংলাদেশের সীমানা কত, বা ভারতের সাথে আমাদের কি পরিমাণ সীমানা পড়ছে, মায়ানমারের সাথে কি পরিমাণ সীমানা পড়ছে, বা সমুদ্র সীমানা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখেন সীমানা, এই যে টোটাল যে জায়গা, সীমানাবর্তী যে জায়গাগুলো সেগুলোকে বলা হচ্ছে সীমানা। এই বাংলাদেশের টোটাল সীমানার আয়তন হচ্ছে, খেয়াল করে দেখেন, 5138 কিলোমিটার। তাহলে বাংলাদেশের মোট সীমানা কত, সেটা হচ্ছে 5138। এটা বলছে মূলত হচ্ছে বিজিবি তথ্যসূত্র যদি আমরা দেই তাহলে এটা হচ্ছে বিজিবি যে বর্ডার গার্ড বাংলাদেশ, সেটার তথ্য অনুসারে বাংলাদেশের মোট সীমানা 5138 কিলোমিটার। এই 5138 কিলোমিটার এর মধ্যে খেয়াল করে দেখেন যে আমাদের সীমানাটা মূলত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে জলের সাথে আর একটা হচ্ছে স্থলভূমির সাথে। তো টোটাল সীমানাটা হচ্ছে 5138।
তাহলে এখন যদি আমাদের বলা হয় যে বাংলাদেশের স্থল সীমানা কত, তাহলে আমাদের এই মোট সীমানা থেকে যদি আমরা জলীয় সীমানা, যেটা জলসীমা বা সমুদ্র সীমা, সেটা যদি বাদ দেই তাহলে হচ্ছে আমরা স্থল সীমানা পেয়ে যাচ্ছি। তো মোট সীমানা 5138, আর বিজিবি বলছে যে 711 হচ্ছে আমাদের উপকূলীয় সীমানা, মানে হচ্ছে জলসীমানা। তাহলে জলসীমানাটা আমরা মোট সীমানা থেকে বাদ দিলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 7,2,4,4। খেয়াল করে দেখেন, তাহলে আমাদের টোটাল স্থল সীমানা, বাংলাদেশের টোটাল স্থল সীমানা আমরা দেখতে পাচ্ছি 4,427 কিলোমিটার। এই 4,427 কিলোমিটার আমরা যে স্থল সীমানা পাচ্ছি, এই টোটাল স্থল সীমানা আবার দুই ভাগে বিভক্ত। একটা স্থল সীমানা আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে ভারতের সাথে পড়ছে, আর ছোট্ট একটা অংশ পড়ছে হচ্ছে মায়ানমারের সাথে। তো এই মায়ানমারের সাথে যে স্থল সীমানা, সেই স্থল সীমানা হচ্ছে 271 কিলোমিটার। তাহলে মোট স্থল সীমানা থেকে যদি আমরা হচ্ছে মায়ানমারের সাথে যে স্থল সীমা, সেটা যদি আমরা বাদ দেই তাহলে আমরা ভারতেরটা পেয়ে যাচ্ছি। তো 4,427 থেকে যদি আমরা 271 বাদ দেই, খেয়াল করে দেখেন, তাহলে এখানে আমরা পাচ্ছি 6। তাহলে ভারতের সাথে যে আমাদের স্থল সীমানা, সেটা হচ্ছে 4,156 কিলোমিটার। 4,156 কিলোমিটার। তাহলে খেয়াল করে দেখেন, আমরা বাংলাদেশের মোট সীমানা পেলাম 5,138 কিলোমিটার। এখান থেকে আমরা জলসীমা পেলাম 711 কিলোমিটার। এরপরে স্থল সীমা পেলাম 4,427 কিলোমিটার। এরপরে সেই স্থল সীমা মায়ানমারের সাথে হচ্ছে 271 কিলোমিটার। এরপরে ভারতের সাথে আমরা পেলাম হচ্ছে 4,156 কিলোমিটার। তাহলে আমরা টোটাল সীমানাটা এখানে দেখে ফেললাম। আমরা পরবর্তী যে সীমানা সেখানে হচ্ছে আমরা যাব, সেটা হচ্ছে সমুদ্র সীমানা। খেয়াল করে দেখেন, আমরা মূলত এবার সমুদ্র সীমানা নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের টোটাল সমুদ্র সীমা বা হচ্ছে জলসীমা যেটা আমরা বললাম, সেটা আমরা দেখতে পাচ্ছি 271। এখন এই সমুদ্র সীমাকে গুলাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল করে দেখেন, বাংলাদেশ আমরা জানি যে 3 দিকে হচ্ছে স্থলভূমি, একদিকে হচ্ছে জলভূমি। সেই বাংলাদেশ যে সাগরের তীরে অবস্থিত, যেটাকে বলা হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। এখন এই বঙ্গোপসাগরের তীরে যে হচ্ছে জলসীমা আছে, যেটা হচ্ছে আন্তর্জাতিক আইন দ্বারা নির্ধারিত হয়। আমরা জানি যে সমুদ্র সীমা সংক্রান্ত বিশ্বের সর্ববৃহৎ আইনের নাম হচ্ছে আনক্লজ। আনক্লজ, CLS, আনক্লজ। তো সমুদ্র সীমা সংক্রান্ত বিশ্বের সর্ববৃহৎ আইনের নাম হচ্ছে আনক্লজ, যার ফুল মিনিং হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। এটা মোট 3 বার সংশোধিত হয়েছে, এই জন্য এটাকে বলা হয় যে হচ্ছে আনক্লজ 3। এখন এই আনক্লজ 3 অনুযায়ী মূলত পৃথিবীর বিভিন্ন দেশে সমুদ্র সীমা নির্ধারিত হয়ে থাকে। সেক্ষেত্রে আনক্লজ অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে সমুদ্র সীমা, সেই সমুদ্র সীমা হচ্ছে বলা হচ্ছে কন্টিনেন্টাল সেলফ, হচ্ছে মূল সমুদ্র সীমা। বাট এগুলাকে হচ্ছে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। সেটা আমরা দেখতে পাই যে বাংলাদেশের সমুদ্র সীমা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে টেরিটোরিয়াল সি, যেটাকে বলা হচ্ছে আঞ্চলিক সমুদ্র সীমা। টেরিটোরিয়াল সি বা আঞ্চলিক সমুদ্র সীমা, সেটা হচ্ছে 12 নটিক্যাল মাইল। এই আঞ্চলিক সমুদ্র সীমা মূলত একটা দেশের রাজনৈতিক এবং সামরিক ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এই জন্য টেরিটোরিয়াল সি কে বলা হয় রাজনৈতিক সমুদ্র সীমা। তো টেরিটোরিয়াল সি অর্থাৎ রাজনৈতিক সমুদ্র সীমা বা আঞ্চলিক সমুদ্র সীমা বা টেরিটোরিয়াল সি, সেটা হচ্ছে বাংলাদেশের 12 নটিক্যাল মাইল। এটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর সকল রাষ্ট্রের জন্য নির্ধারিত। এরপরে 2 নম্বরে বলা হচ্ছে কন্টিজিউয়াস সি, মানে হচ্ছে সন্নিহিত এলাকা। কন্টিজিউয়াস সি বা হচ্ছে সন্নিহিত এলাকা বা সন্নিহিত যে সমুদ্র সীমা, সেটাকে বলা হচ্ছে 24 নটিক্যাল মাইল। তাহলে আমরা রাজনৈতিক সমুদ্র সীমা বা আঞ্চলিক সমুদ্র সীমা পেলাম হচ্ছে 12 নটিক্যাল মাইল, 24 নটিক্যাল মাইল হচ্ছে সন্নিহিত এলাকা। এরপরে বলা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এক্সক্লুসিভ ইকোনমিক জোন।
EEZ এক্সক্লুসিভ ইকোনমিক জোন, যেটাকে বলা হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা অর্থনৈতিক সমুদ্র সীমা, সেই অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। এরপরে সর্বশেষ বলা হচ্ছে মহীসোপান বা কন্টিনেন্টাল সেলফ, সেই মহীসোপান বা কন্টিনেন্টাল সেলফ হচ্ছে 350 নটিক্যাল মাইল, 350 নটিক্যাল মাইল। আমরা যদি আবারও আপনাদেরকে দেখাই যে এখান থেকে বাংলাদেশের যে হচ্ছে বেজলাইন সমুদ্র সীমা, এই সমুদ্র সীমার বেজলাইনে হচ্ছে 12 নটিক্যাল মাইল হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা। এরপরে কন্টিজিউয়াস এরিয়া বা সন্নিহিত এলাকা হচ্ছে 24 নটিক্যাল মাইল। 200 নটিক্যাল মাইল হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা, বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এরপরে বলা হচ্ছে যে 350, এটা হচ্ছে মহীসোপান বা কন্টিনেন্টাল সেলফ। এই কন্টিনেন্টাল সেলফ বা মহীসোপান 350 নটিক্যাল মাইল। আর 350 পরবর্তীতে যে জায়গাটাকে সেটাকে বলা হচ্ছে ওপেন সি। এটা প্রতিটা রাষ্ট্রের জন্য উন্মুক্ত, এটা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের অধীনে না। বাট এই 350 নটিক্যাল মাইল এটাই হচ্ছে মূলত বাংলাদেশের। তবে এই যে বেজলাইন নির্ধারণ করা হয়, সেই বেজলাইন নির্ধারণ করা হয় যে সাগরের তীরে দেশটি অবস্থিত, ওই সাগরের যে গড় গভীরতা সেখান থেকেই। তো এই যে উপকূলীয় অঞ্চল থেকে এই বেজলাইনে আসছে 4 নটিক্যাল মাইল এক্সট্রা পাইছে বাংলাদেশ। এই জন্য এই 350-এর সাথে আরো 4 যোগ হচ্ছে, যেটাকে বাংলাদেশ সরকার বলে থাকে যে আমাদের মহীসোপান হচ্ছে 354 নটিক্যাল মাইল। তাহলে আন্তর্জাতিক আইন অনুসারে প্রতিটা দেশের হচ্ছে মহীসোপান প্রাপ্য হচ্ছে 350 নটিক্যাল মাইল, কিন্তু আমরা বেজলাইনের এখান থেকে 4 নটিক্যাল মাইল পেয়ে যাচ্ছি, যদি এটা ধরা হয় না আন্তর্জাতিক আইন অনুসারে। তো টোটালটা যদি আমরা কাউন্ট করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে 354 নটিক্যাল মাইল। এজন্য কোশ্চেন এইভাবে আসতে পারে যে বাংলাদেশের মহীসোপান কত নটিক্যাল মাইল, সেখানে যদি 354 অপশনে থাকে 354 রাইট অ্যান্সার, যদি 354 না থাকে তাহলে আমাদের 350 নটিক্যাল মাইল অ্যান্সার দিতে হবে। তাহলে আমরা সমুদ্র সীমা সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো আমরা দেখে ফেললাম। এবার আসেন বাংলাদেশের ভূপ্রকৃতি। এই ভূপ্রকৃতি নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে মূলত হচ্ছে 3 ভাগে ভাগ করা হচ্ছে। খেয়াল করেন, ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে মূলত 3 ভাগে ভাগ করা হচ্ছে। এর মধ্যে প্রথম যে প্রকারভেদ সেটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। এই যে পাহাড় সমূহ বাংলাদেশের, সেই পাহাড়গুলো সৃষ্টি হয়েছে মূলত হচ্ছে টারশিয়ারি যুগে। এবং বাংলাদেশের যে টোটাল যে পাহাড় অঞ্চল, পাহাড়ি অঞ্চল, এটা যদি আমরা হচ্ছে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে হচ্ছে বাংলাদেশের প্রায় 12% ভূমি হচ্ছে পাহাড়ি অঞ্চল। সেই পাহাড়ি অঞ্চলগুলো যদি আমরা নির্দেশ করি, এখানে যে গ্রিন কালি দেখেন, এই যে এই অঞ্চলটা পাহাড়ি অঞ্চল, এখানে কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে পাহাড়ি অঞ্চল, আর এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে পাহাড়ি অঞ্চল। তাহলে বাংলাদেশের মূলত পাহাড়ি অঞ্চল আমরা 3টা অঞ্চল দেখতে পাচ্ছি। এখানে একটা অঞ্চল যেটাকে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত, এখানে হচ্ছে উত্তর পূর্ব কোণে, আর এটা হচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চলে। তো এই টারশিয়ারি যুগের পাহাড় সমূহ বাংলাদেশের মোট ভূমির কত পার্সেন্ট? 12%। এটা হচ্ছে একদম বাংলাদেশের শুরুতে এই অঞ্চলটা গঠিত হয়েছে। বাংলাদেশের যে সকল অঞ্চলগুলো আছে সবচাইতে পুরাতন বা সবচেয়ে আগে কোন অঞ্চলটা গঠিত হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের পাহাড় সমূহ। এরপরে 2 নম্বর যে বিষয় সেটা হচ্ছে প্লাইনোস্টোসিন কালের সোপান অঞ্চল। এই প্লাইনোস্টোসিন কালের সোপান অঞ্চল বলতে মূলত বোঝানো হচ্ছে, খেয়াল করে দেখেন, এই যে মধুপুর ও ভাওয়ালের গড়, মধুপুর ও ভাওয়ালের গড়, তারপর হচ্ছে এই যে বরেন্দ্র ভূমি, আর এখানে হচ্ছে কুমিল্লায় যে হচ্ছে লালমাই যে পাহাড় আছে, এই 3টা অঞ্চল। তাহলে 3টা অঞ্চল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্লাইনোস্টোসিন কালের সোপান অঞ্চল। সেই 3টা অঞ্চলের মধ্যে আমরা প্রথম দেখতে পাচ্ছি বরেন্দ্র ভূমি, এরপরে হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড়, তারপরে আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি হচ্ছে কুমিল্লার লালমাই পাহাড়। এরপরে সর্বশেষ হচ্ছে সাম্প্রতিক কালের সমভূমি, যেটা একদম সবশেষ, বাংলাদেশের সবশেষ যে অঞ্চলটা গঠিত হয়েছে সেটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এই যে বাদবাকি যে অঞ্চলটা, এই বাদবাকি যে অঞ্চল, এটাকেই বলা হচ্ছে সাম্প্রতিক কালের যে প্লাবন সমভূমি। সেই সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি হচ্ছে 80% বাংলাদেশের মোট ভূমির, এখানে 12%, সোপান অঞ্চল হচ্ছে 8%। তাহলে আমরা বিস্তারিত সবই দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কোন ভূমিগুলা কোন সময়ে গঠিত হয়েছে সেটা।
এখন আসেন, এখানে গুরুত্বপূর্ণ একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টেকটনিক প্লেট। খেয়াল করে দেখেন, টেকটনিক প্লেট বলা হচ্ছে এই যে টোটাল পৃথিবী, এই পৃথিবীতে মোট 7টা টেকটনিক প্লেট রয়েছে, 7টা টেকটনিক প্লেট রয়েছে। এছাড়াও কিছু ছোট ছোট সাব টেকটনিক প্লেট রয়েছে। সেই 7টা টেকটনিক প্লেট যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে উত্তর আমেরিকান প্লেট, তারপর হচ্ছে দক্ষিণ আমেরিকান প্লেট। এরপরে খেয়াল করে দেখেন আফ্রিকান প্লেট 3 নাম্বার, আমরা 1 2 3 নাম্বার দিলাম হচ্ছে আফ্রিকান প্লেট। 4 নাম্বার হচ্ছে অস্ট্রেলিয়ান প্লেট। খেয়াল করে দেখেন, এরপরে আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখেন যে 4টা আমরা হচ্ছে মহাদেশ পাচ্ছি। এখানে 5 নাম্বার হচ্ছে অ্যান্টার্কটিকা প্লেট, তাহলে আমরা 5টা মহাদেশ পাচ্ছি। 2টা মহাদেশ বাদ আছে, একটা হচ্ছে এশিয়া আর একটা হচ্ছে ইউরোপ। এই এশিয়ার ইউরোপ একসাথে যে প্লেটটা, সেই প্লেটটার নাম হচ্ছে ইউরেশিয়ান প্লেট। এশিয়া এবং ইউরোপ মিলে যে টেকটনিক প্লেটটা গঠিত, সেটাকে আমরা বলছি ইউরেশিয়ান টেকটনিক প্লেট। তাহলে খেয়াল করে দেখেন আমাদের টোটাল যে 7টা মহাদেশ আছে, সেই 7টা মহাদেশকে কেন্দ্র করে মোট প্লেট হচ্ছে 6টা। তাহলে বাকি থাকলো হচ্ছে একটা টেকটনিক প্লেট। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে 6 নাম্বার, একটা টেকটনিক প্লেট। সেই টেকটনিক প্লেটের নাম হচ্ছে 7 নাম্বার, সেটা হচ্ছে প্যাসিফিক প্লেট। সেই প্যাসিফিক প্লেট যেটাকে বলা হচ্ছে প্রশান্ত মহাসাগরের যে প্লেট। তাহলে টোটাল আমরা 7টা টেকটনিক প্লেট পাচ্ছি। এছাড়া কিছু কিছু সাব টেকটনিক প্লেট রয়েছে, যেমন খেয়াল করে দেখেন এখানে আছে ক্যারিবিয়ান প্লেট, ছোট একটা প্লেট। এখানে আছে অ্যারাবিয়ান প্লেট, এখানে আছে হচ্ছে ইন্ডিয়ান প্লেট। এখন বাংলাদেশ কোথায় অবস্থিত খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এই যে খেয়াল করে দেখেন এখানে হচ্ছে ভারতের সীমানা, ভারত এবং চীনের মধ্যে যে সীমানা, খেয়াল করে দেখেন সেই সীমানা দিয়ে এখানে হচ্ছে নেপাল, ভুটান যে এলাকা, আর হচ্ছে বাংলাদেশ, এই সীমানা দিয়ে হচ্ছে এই প্লেটটা। তাহলে এই প্লেটের উত্তরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইউরেশিয়ান প্লেট, আর ছোট যে সাব টেকটনিক প্লেট তার নাম হচ্ছে ইন্ডিয়ান প্লেট। তাহলে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি যে ইউরেশিয়ান এবং হচ্ছে ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থলে অবস্থিত। তার মানে বাংলাদেশের উত্তর বঙ্গের একদম শেষ সীমানা দিয়ে দেখতে পাচ্ছি যে প্লেট 2টা সংযোগস্থল, একটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট আর একটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট। তাহলে দেখেন এই যে সর্বশেষ বিসিএস 46তম বিসিএস প্রিলিতে একটা কোশ্চেন আসছিল যে বাংলাদেশ কোন 2টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে ইউরেশিয়ান আর একটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট। এবং বলা হচ্ছে এই টেকটনিক প্লেটগুলা সবসময় একে অপরের দিকে এভাবে চলমান। এখন এই যে একে অপরের দিকে মুভ করতেছে, এখানে অনেক সময় অগ্নুৎপাত হয় নিচে বা আদার্স আরো বিভিন্ন কারণে হচ্ছে এই প্লেটগুলো সংযোগস্থলে অনেক সময় ধাক্কা লাগে। যখনই বড় ধরনের ধাক্কা দেখা যায়, তখনই আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে। তো খেয়াল করে দেখেন যে একটা দেশ আছে জাপান, সেই জাপান হচ্ছে একদম মহাসাগরের তীরে 2টা প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই জন্য জাপানে প্রচুর পরিমাণ ভূমিকম্প তৈরি হয়, এজন্য জাপানকে বলা হচ্ছে ভূমিকম্পের দেশ। এখন যদি আমরা আমাদের এখানে চলে আসি যে এই 2 প্লেটের সংযোগস্থলেই মূলত ভূমিকম্প হচ্ছে, তাহলে খেয়াল করে দেখেন বাংলাদেশের যেহেতু এই উত্তর যে অঞ্চল, সেই অঞ্চলের পাশ দিয়ে উত্তর প্রান্তেই মূলত হচ্ছে 2টা প্লেটের সংযোগস্থল। তাহলে বাংলাদেশের উত্তর অঞ্চলে সবচেয়ে বেশি কি হবে, উত্তর অঞ্চল এবং সিলেট ওই যে সাইডটা আছে, এই অঞ্চলে সবচেয়ে বেশি কি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। তো আমরা সেটা হচ্ছে নেক্সট স্লাইডে দেখে নিব। খেয়াল করে দেখেন সেটা হচ্ছে টেকটনিক প্লেটটা এভাবে চলে গেছে, 2টা টেকটনিক প্লেটের সংযোগস্থল। এই জন্য এই প্লেটের সংযোগস্থলে যে দেশগুলো অবস্থিত, সেখানে সবচেয়ে বেশি ভূমিকম্প হওয়ার ঝুঁকি রয়েছে। যেমন এখানে দেখেন সিলেটের যে বিভাগ, সিলেটের যে 4টা জেলা আছে, ময়মনসিংহের কিছু জেলা আছে, এখানে রংপুরের কিছু জেলা আছে, এই জায়গাগুলো সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অর্থাৎ ঝুঁকির মধ্যে রয়েছে। মধ্যম ঝুঁকি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এখানে রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা এবং হচ্ছে চট্টগ্রামের যে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের যে জেলাগুলো রয়েছে। এরপর একদম সর্বনিম্ন ঝুঁকি আমরা যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে কুষ্টিয়া অর্থাৎ খুলনা বিভাগের যে জেলাগুলা এবং হচ্ছে বরিশাল বিভাগের যে জেলাগুলো রয়েছে, সেগুলো হচ্ছে নিম্ন ঝুঁকিপূর্ণ। তাহলে বাংলাদেশের কোন জেলাগুলোতে ভূমিকম্প বেশি হতে পারে বা মাঝারি হতে পারে, আবার হচ্ছে ভূমিকম্প কম হতে পারে, সেটাও আমরা এই টেকটনিক প্লেটের সাহায্যে দেখে নিলাম। তো মূলত আমাদের আজকের আলোচনার যে টপিক ছিল যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আমরা টোটাল বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।